নমস্কার। আজ আমরা আলোচনা করব অ্যাডিকশন বা নেশা বা আসক্তি নিয়ে। এটা একটা বেশ বড় বিষয়। কেন মানুষ আসক্ত হয় ক্ষতিকারক জিনিসের প্রতি? একের পর এক ক্ষতি হওয়ার পরেও কেন সেটাতে আটকে থাকে, বেরোতে পারে না? কেন আস্তে আস্তে অল্প বয়সীদের মধ্যেও মাদকাসক্তি দেখা যাচ্ছে? ওভারঅল সংখ্যা, মানুষের সংখ্যা যারা এই নেশা বা আসক্তিতে সমস্যায় পড়েছেন তাদের সংখ্যা কেন বাড়ছে? অনেকগুলো বিষয় আছে। আমরা ভেঙে ভেঙে আমি মনে করলাম যে দুটো ভাগে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করি যে নেশা মানুষ করে কেন, কি কি কারণে মানুষ নেশা বা এই মাদক দ্রব্যের দিকে আসক্ত হতে থাকে। আমাদের একটা প্রচলিত ধারণা হচ্ছে মানুষ নেশা করে ভালো লাগার জন্য, সেই মোমেন্টটা একটা প্লেজার পাওয়ার জন্য, সেই সময়টুকু সে আনন্দ করবে বলে, উপভোগ করবে বলে। কিন্তু এমনও মানুষ আছে যারা জানে না নেশাটা করে কি হবে। জাস্ট কিছু লোক নেশা করে, তাদের দেখেছে, দেখে মনে করলো আমিও করি, এরকমও আছে। এমনও মানুষ আছে না জেনে শুরু করেছিল আর থামতে পারেনি। শুরু করেছিল, থামলে কি হবে, নেশাটা বন্ধ করলে কি হবে সে হয়তো জানেও না। এমন অনেক মানুষ আছে নেশার জিনিস যে করে এবং করে না সে জানেও না। তো আমি এইগুলো কিভাবে এই জিনিসগুলো আসে, এই পরিস্থিতিগুলো তৈরি হয় সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে সমাধানটা কোন পথ দিয়ে আসা সম্ভব। যেহেতু সমস্যাটার প্রকারভেদ রয়েছে, এক একটা মানুষ এক একটা ইংরেজিতে যেটা বলি পাথওয়ে, এক একটা পথ দিয়ে গিয়ে নেশাতে গিয়ে পৌঁছয়, আমাদের সেইগুলো চিনতে হবে। অল্প বয়সীদের মধ্যে আসি। নেশা করার নানা রকম কারণের মধ্যে একটা হচ্ছে সোশ্যাল লার্নিং, দেখে শেখা। তো দেখে শেখাটা কীরকম, কি আমরা দেখি বা কাদের আমরা দেখি? আমরা দেখি বন্ধু বান্ধব, আমরা দেখি আত্মীয় স্বজন, বাবা মা। স্মোকিং যেমন ধূমপান, বাড়িতে যদি কেউ নেশা করে তাহলে সেই বাড়িতে লোকজনের মনে হবে যে হ্যাঁ, নেশা তো করা যায়। আবার এক ভদ্রলোক হয়তো নেশা করেন, করে তিনি বড়সড় অসুস্থতার মুখে পড়লেন, তখন হয়তো ছেলে মেয়ে খুব অল্প বয়সেই ঠিক করলো যে আমরা এই নেশা করব না। এরকমও হয়। এই লার্নিং ব্যাপারটা, সোশ্যাল লার্নিং ব্যাপারটা নির্ভর করে কি পরিস্থিতি, কি পরিপ্রেক্ষিতে এইগুলো হচ্ছে তার উপর। কমন যেটা আজকাল হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কলেজে পৌঁছালো এবং আনফর্চুনেটলি আমি এটাও বলা দরকার আমার, স্কুলেও, আজকালকার দিনে স্কুলেও একজন শুরু করলো, সে দেখা দেখি আরও লোক শুরু করলো। কিন্তু এত জিনিসের মধ্যে হঠাৎ এই নেশা জিনিসটাকে ইমিটেট করতে হবে কেন? সেইখানে আসছে মিডিয়ার প্রভাব। অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, ডিস্টিলড ওয়াটার নাম দিয়ে, সোডা নাম দিয়ে অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্ট হয়। সিনেমাতে দেখা যায় বড় বড় হিরো বা হিরোইন স্মোক করছে। কখনো কখনো এটা স্টেটাস সিম্বলে দাঁড়িয়ে যায়। আরে ড্রিঙ্ক করিস না তুই, তুই তো তাহলে হরলিক্স খা, এরকম বলে দিল। সেইভাবে পিয়ার প্রেশার তৈরি হয়। মনে করা হয় যে নেশা করাটা স্মার্টনেস, বা যাকে লোকে আজকাল বলে কুল। এই যে প্রেশার, এই যে সোশ্যাল স্টেটাস, এইটা অ্যাচিভ করার জন্য অনেক সময় লোকে নেশা করে। মনে করে পার্টিতে যাওয়া মানে ড্রিঙ্ক করা, ডিস্কো থেকে যাওয়া মানে আরও হার্ড ড্রিঙ্কস বা আরও হার্ড নেশা যেগুলো, সেগুলো নেওয়া। কলকাতা শহরের মধ্যেও আজকাল এক্সটাসি, কোকেন এগুলো খুব সহজলভ্য হয়ে গেছে। পয়সার অভাব নেই। সেই পয়সা কিভাবে খরচ করবে সেটা হয়তো মনিটর করার কেউ নেই। তাতে কি হলো, সোশ্যাল প্রেশার বা পিয়ার প্রেশার, বন্ধুবান্ধবদের দিকে তৈরি করা একটা প্রেশার, তাতে সে সাকাম করে গেল আস্তে আস্তে। সে মনে করলো ঠিক আছে আমি নেশা করি। নেশাটা খারাপ আর তার মনে হলো না, তার মনে হলো যারা নেশা করে না তারা খারাপ, বা তারা আনস্মার্ট, বা তারা ব্যাকডেটেড। তো এইভাবে নেশা শুরু হলো একটা। তাহলে এই সোশ্যাল লার্নিংয়ের ব্যাপারটা আমাদের দেখতে হবে সমাধান করার সময়। মিডিয়ার কিছু রোল আছে, আমাদের বাবা মা হিসেবে কিছু রোল আছে, আত্মীয় স্বজন হিসেবে কিছু রোল আছে, আমরা নিজেরা কি এক্সাম্পল সেট করব সেটার একটা রোল আছে। এইটা একটা ব্যাপার। এরপর কিছু কিছু বায়োলজিক্যাল কারণ বা জৈবিক কারণের মধ্যে আসি। কখনো কখনো জেনেটিক্যালি এটা প্রিডিসপোজ থাকে, জিনগত কারণ কিছু কিছু থাকে। কিছু কিছু ফ্যামিলিতে কিছু কিছুতে রান করে, অ্যালকোহল নেওয়ার ইচ্ছা তাদের বেশি, নেশা করবার ইচ্ছা তাদের বেশি। কিছু কিছু পার্সোনালিটি স্ট্রাকচার বা ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে, সেই টাইপের মানুষরা অল্পতেই
অল্প সময়ের মধ্যেই তারা খুব হতাশ হয়ে পড়েন। সেই হতাশা ভাঙবার জন্য তাদের নেশার দরকার লাগে। কিছু কিছু মানুষ আছে সেন্সেশন সিকিং, মানে ইংলিশে যেটাকে বলা হয় সেন্সেশন সিকিং বা নভেলটি সিকিং, নতুন এক্সপিরিয়েন্স, নতুন আনন্দ, নতুন মজা তাদের সবসময় চাই। সাধারণ জীবনযাপনে তারা খুব অল্পতে বোর হয়ে পড়েন। সেই মানুষগুলোকে নেশা করতে লাগে। এবার জেনেটিক কারণের জন্য কিছু কিছু মানুষ একটা লেভেলের বেশি নেশা করে উঠতে পারেন না। যেমন একটা জিন আছে প্রচলিত চাইনিজ, কোরিয়ান এদের মধ্যে, যেটা থাকার জন্য অ্যালকোহল খুব বেশি তারা সহ্য করতে পারেন না। ফলে কোনো না কোনোভাবেই তারা বেশি ড্রিঙ্ক করে উঠতে পারবেন না। সেটা একটু প্রোটেক্টিভ রোল প্লে করে। এরকম কিছু কিছু জেনেটিক কারণ আছে যেটাতে ভালো মন্দ দুদিকেই মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে। এরপর আছে ব্রেনের মধ্যে। আমরা নেশা সাধারণত করতে চাই ভালো লাগার জন্য, তো এইটাকে ইংরেজিতে রিওয়ার্ড পাথওয়ে বলে। ব্রেনের মধ্যে যেই একটু নেশা কেউ করলো, ডোপামিন বলে একটা কেমিক্যাল সিক্রিটেড হয়, সেইটাতে সেই মুহূর্তে আমাদের ভালো লাগে। মনে রাখতে হবে সেই কেমিক্যালটুকু কিন্তু আমাদের অন্যান্য এক্সপিরিয়েন্স দিয়েও সিক্রেশন হওয়ানো সম্ভব, ভালো লাগানো সম্ভব। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখেও ডোপামিন সিক্রেশন হবে, আর্ট গ্যালারিতে গিয়ে একটা সুন্দর ছবি দেখেও হবে, একটা ভালো মিউজিক শুনেও হবে। তাহলে আমাদের কিন্তু নেশা, পাহাড়ে চড়ার নেশা, গল্প বই পড়ার নেশা, গান শোনার নেশা, ক্রিকেট খেলা দেখার নেশা, ফুটবল পাগল, এগুলো তো বলি, এগুলো তো আছে, এটাও নেশা, কিন্তু এটা ক্ষতিকারক নেশা নয়। যেটা হয় মাদক দ্রব্যে এই ডোপামিন সিক্রেশন জিনিসটা খুব তাড়াতাড়ি করে, এবং প্রথাগত যে রিওয়ার্ড সিস্টেম, ব্রেনের মধ্যে যে রিওয়ার্ড সিস্টেমটা ছিল সেটাকে ভেঙে নতুন করে গড়ে তোলে একটা সিস্টেম, যেখানে খুব অল্প সময়ের মধ্যে এই আনন্দ, এই প্লেজারটা মানুষ পেতে চায়। একবার নেশা করা শুরু করলেই এই সাইকেলের মধ্যে ঢুকে যায়, যেখানে আর আগের ভালো লাগার জিনিসগুলো আর ভালো লাগে না। তখন আর গান শুনতে ভালো লাগে না, তখন আর গল্প বই পড়তে ভালো লাগে না, তখন আর ছবি দেখতে, ছবি আঁকতে ভালো লাগে না। একটা সিনেমা দেখে অ্যাপ্রিসিয়েট করবে অত ধৈর্য নেই। তখন মনে হয় চট করে আমি হয় অ্যালকোহল নিই, নইলে হেরোইন নিই, নইলে কোকেন নিই, যেখানে মুহূর্তের মধ্যে সেই ভালো লাগাটা চলে আসে এবং অজান্তেই শরীরকে ক্ষতির পথে ঠেলে দেওয়া হতে থাকে। তাহলে বায়োলজিক্যাল কারণ, সোশ্যাল লার্নিং ছাড়া আর কি কারণে হয়? একটা কমন কারণ যেটা সিনেমাতে খুবই দেখায়, সেটা হচ্ছে যে একটা দুঃখের সময়, একটা কষ্টের সময়, একটা ক্রাইসিসে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ল। ক্রাইসিসে মানুষ মনে করে যে কষ্টটা আমি সহ্য করতে পারছি না, এই কষ্ট নেওয়ার আমার উপায় নেই। বড় ক্রাইসিসের পর নেশায় আসক্ত হয়ে যাওয়াটা খুব কমন। আমরা রোগীদের মধ্যেও খুব দেখি, সাধারণ মানুষের মধ্যেও খুব দেখি। একটা বড় ক্রাইসিসে তখন বললাম আমি নেশা নিয়ে কিছুদিনের জন্য অন্তত রিলিফ পাই। দুর্ভাগ্যজনকভাবে সেই রিলিফের পথ পেতে গিয়ে সেই যে নেশায় ঢুকলেন, অনেকেই সেখান থেকে আর ফিরে আসতে পারেন না। তাহলে এটাকে আমরা বলি যে ফল্টি কোপিং মেকানিজম, মানে একটা প্রতিকূল পরিস্থিতির সাথে আমি যে মানিয়ে নেব, তার জন্য যা যা আমার দরকার, যা যা আমার করণীয়, সেটা না করে আমি একটা শর্টকাট বেছে নিলাম। অল্প সময়ের মধ্যে এই ক্রাইসিস থেকে আমি পার হতে চাই, আমি কষ্টটা নিতে পারছি না। এইটার জন্য কিন্তু ডিস্ট্রেস টলারেন্স বা কষ্ট সহ্য করার একটা ছোটোবেলা থেকে অভিজ্ঞতা থাকা দরকার। এখন সময়ের সাথে সাথে আমাদের অর্থ প্রতিপত্তি বাড়ছে, দেশও আগের মতো অত গরিব নেই। এখন লোডশেডিংয়ে বসে পড়াশোনা করতে হয় না, দারিদ্র, অভাব, অনটন আমরা দেখি না। সেই করতে গিয়ে যেটা হয়েছে, ডিস্ট্রেস টলারেট করা বা কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সহ্য করে এগিয়ে চলা, এটা কমে এসেছে। তার একটা কিন্তু প্রতিফলন এই বেশি সংখ্যায় মানুষের মাদকাসক্তির মধ্যেও দেখা যাচ্ছে। আমাদের কিন্তু ডিস্ট্রেস টলারেন্স বা কঠিন পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষমতা কমে এসেছে অনেক, সেটাও একটা কারণ মাদকাসক্তির। এরপরেও কিছু কারণ আছে। কিছু মানুষের যদি আন্ডারলাইং কোনো সাইকিয়াট্রিক ইলনেস থাকে, যেমন ডিপ্রেশন, যেমন অ্যাংজাইটি, তারা চিকিৎসকের কাছে বা মনোবিজ্ঞানীর কাছে না গিয়ে অনেক সময় মনে করে আমি নেশার জিনিস নিই, তাহলে কষ্ট কমবে। এটা দেখা গেছে যে আন্ডারলাইং সাইকিয়াট্রিক ইলনেস থাকলে নেশা করার প্রবণতা অনেক বাড়ে, নেশা শুরু করলে সেটা ছেড়ে দেওয়ার চান্সও অনেকটা কমতে থাকে। এই কারণগুলোর বাইরেও আরও হয়তো অনেক কারণ আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে
যে আমাদের যে ডিসিশন মেক করার ক্ষমতা, আমাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটা কিন্তু একরকম থাকে না। আজ আমি মনে করছি আমি নেশা করব না, এই মাইন্ডসেট নিয়ে আমি যখন নেশা করতে যাব তখন কিন্তু আমার মনে হবে ঠিক আছে নেশা করি, আমিই ছেড়ে দেব, আমি শুরু করছি আমিই ছেড়ে দেব। কিন্তু সেইটা সেইভাবে সবসময় হয় না। নেশা করতে 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 এই মনোবলটা বা মেন্টাল রিজলভটা কিন্তু আস্তে 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 নষ্ট হয়ে যায়। এর পেছনেও ব্রেনের অনেক নিউরোট্রান্সমিটারের যে চেঞ্জ সেটা দায়ী। সবটা কিন্তু হাতে থাকে না। একবার নেশার পথে গেলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। সম্ভব, অবশ্যই সম্ভব, সহজ নয়। তাহলে এই সোশ্যাল লার্নিং, পিয়ার প্রেশার, এই যে ব্যাপারটা, এটা ছোটদের এফেক্ট করে বেশি, বড়দের করে। ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে গিয়ে নেশা নিতে গেলাম, এই ব্যাপারটা কিন্তু সব বয়সের মানুষের মধ্যেই প্রিভ্যালেন্ট, সব বয়সের মানুষের মধ্যে দেখা যায়। আমি একটু আগে বলছিলাম যে বয়স্কদের মধ্যেও বেড়েছে। বয়স্কদের মধ্যে নেশা করার প্রবণতা বেড়েছে কিন্তু এই ডিফিকাল্ট সিচুয়েশন হওয়ার জন্য। আজকাল অনেক বয়স্ক দম্পতি একা থাকেন। এই একাকিত্ব, নিঃসঙ্গতা, শরীর খারাপ হলে কী হবে সেই চিন্তা, হঠাৎ করে কোনো বিপদে পড়লে কি করব সেই চিন্তা, এই প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে থাকতে থাকতে অনেক সময় মনে হয় এত কষ্টের কি দরকার, একটু নেশার জিনিস নিয়ে দেখি না। এইটা সব শেষে আমি বলি যে কখনো কখনো নেশার জিনিস চিকিৎসকদের মাধ্যমে হয়। ধরুন একজন হাসপাতালে আছেন, কিছু সময়ের জন্য তাকে ঘুমের ওষুধ দেওয়া হলো, ছুটি হয়ে যাওয়ার সময় সেটাকে বন্ধ করে দেওয়া হলো, অথবা বলা হলো 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দিতে হবে। সে বন্ধ করলো না, সে সেই পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে ঘুমের ওষুধ নিয়ে দিনের পর দিন খেতে থাকলো। ঘুমের ওষুধেও নেশা হয়। তেমনি এক প্রকারের ব্যথার ওষুধ আছে, এক রকমের কাশির ওষুধ আছে, যেগুলো নির্দিষ্ট সীমা রয়েছে নেবার, সময়ের সীমা, ডোজের সীমা। এটা অতিক্রম করলে কিন্তু আবার সেই জিনিসটাতেই নেশা তৈরি হতে পারে। এমন অনেক ওষুধ আছে যেগুলো ওষুধ হিসেবে কার্যকর, কিন্তু রোগ সেরে যাওয়ার পর অথবা যখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে তখন নিলে কিন্তু সেটা নেশা তৈরি করতে পারে। এই নানাভাবে আমাদের মধ্যে নেশা বা আসক্তি তৈরি হতে থাকে। আমরা যদি জানি কোন পথ দিয়ে মানুষ মাদকাসক্ত হয়, তাহলে আমরা সেটা সমাধান কিভাবে আসবে সেটাও একটু একটু করে আলোচনা করে বিচার করতে পারবো। কিন্তু সেটা আমরা পরে আরেকদিন করব। আজকের এইটুকুই থাক। নমস্কার।